আমরা আলোচনা করব যে আধুনিক ভারতের ইতিহাসের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই গুরুত্বপূর্ণ টপিক কেন বলছি, তার কারণ এই আধুনিক ভারতের ইতিহাসের থেকে কিন্তু দেখবে সাল তারিখ ডেট, মানে কোনো ঘটনা নির্দিষ্ট সময়কাল বা নির্দিষ্ট সাল বা নির্দিষ্ট ডেট কিন্তু পরীক্ষাতে আসে। দেখবে ইতিহাসের কোশ্চেন যদি যে কোনো পরীক্ষায় হয়, তার মধ্যে কিন্তু কোনো একটা সাল বা কোনো একটা ডেট, কোনো একটা ঘটনা এটা কিন্তু আসে। এছাড়াও যদি ইতিহাস সাবজেক্টের কোনো পরীক্ষা হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আসে। তো এই যে প্রশ্ন বা এই যে আমাদের আজকের ক্লাস, এটাতে কিন্তু তোমরা 100%, মানে যদি ইতিহাসের কোনো সাল তারিখ রিলেটেড কোশ্চেন আসে, তাহলে কিন্তু এই শুধুমাত্র ছোট্ট এই ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা 100% কমন পাবে। একদমই ঠিক, 100% কমন। কারণ যে প্রশ্নগুলো ওঠানো হয় সেগুলো থেকেই কিন্তু আমি এটা তৈরি করেছি। তো সেই কারণে আমি কিন্তু দাবি করে বলতে পারি যে এখান থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো যাই হোক, যে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো, তার মধ্যে প্রথম যেটা আমরা আলোচনা করব বঙ্গভঙ্গ। ঠিক আছে, বঙ্গভঙ্গ পরীক্ষাতে কি টাইপের আসে, কোনো একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা, এই ঘটনার সালগুলো দেয়া হয় পরীক্ষায়। ঠিক আছে, তো ওইরকম একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আধুনিক ভারতের ক্ষেত্রে বঙ্গভঙ্গ। কবে? 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। গেল, এই 16ই অক্টোবর কিন্তু বঙ্গভঙ্গটাকে কার্যকর করা হয়েছিল। তো সেই কারণে আমরা কিন্তু 16ই অক্টোবর দিনটাকে কিন্তু ধরবো। মুসলিম লীগের প্রতিষ্ঠা 1906 খ্রিস্টাব্দ 31শে ডিসেম্বর। ঠিক আছে, আমরা জানি মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন ঢাকার নবাব সলিমুল্লাহ, আর প্রথম সভাপতি হয়েছিলেন কিন্তু আগা খান তৃতীয়, থার্ড। ঠিক আছে, কবে? 1906 খ্রিস্টাব্দে। তারা কিন্তু সবাই মিলে গেছিল কোথায়? সিমলাতে ডেপুটেশন দিতে গেছিল। গেল, তো ওই রকম ভাবেই কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে 1906 খ্রিস্টাব্দে, মুসলিমদের আদায়, সুযোগ সুবিধা আদায়ের জন্য একটা পৃথক সংগঠন। চলে আসি নেক্সট, প্রথম জাতীয় ধর্মঘট। তো প্রথম জাতীয় ধর্মঘটটা কি তাহলে বেশ বিষয়, যে 6 এপ্রিল 1919। তোমরা টাইমিংটা বুঝতেই পারছো, 1919 সালের ঘটনা মানে কি? 1919 সালে মানে যে রাওলাট আইন। ঠিক আছে, তো রাওলাট আইন কিন্তু করা হয়েছিল তো 1919 খ্রিস্টাব্দে। তো এই 1919 খ্রিস্টাব্দে 6 এপ্রিল কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ওই মন্টেগু চেমসফোর্ড আর এদিকে রাওলাট আইন, এই রাওলাট আইনের ক্ষেত্রে বিষয়টা যেটা দাঁড়াচ্ছিল যে বিনা বিচারেই কিন্তু গ্রেপ্তার করতে পারত জনগণকে, মানে যাদেরকে সন্দেহভাজন তাদেরকে, ব্রিটিশ সরকার। তো সেই কারণে কিন্তু এই রাওলাট আইনের বিরুদ্ধে কিন্তু জনগণ কিন্তু রুখে দাঁড়িয়েছিল বা আন্দোলনে সামিল হয়েছিল। এরকমই এই রাওলাট আইনের বিরোধিতা করে কিন্তু মহাত্মা গান্ধী 6 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে কিন্তু একটা জাতীয় ধর্মঘটের ডাক দিয়েছিল, যে ধর্মঘটটা কিন্তু ভারতবর্ষের প্রথম সর্বভারতীয় ধর্মঘট। ঠিক আছে, এটা মাথায় রাখবে। কিন্তু যদি বলা হয় ভারতবর্ষের প্রথম সর্বভারতীয়, মানে সর্বভারতীয় ধর্মঘট কোনটা, তাহলে কিন্তু সেটা 6 এপ্রিল 1919 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এই ঘটনাটা হচ্ছে রাওলাট সত্যাগ্রহ। রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি কি করেছিল? রাওলাট সত্যাগ্রহ। তো সেটাই হচ্ছে 6 এপ্রিল এই ডাক দেওয়া হয়েছিল ধর্মঘটের 1919 খ্রিস্টাব্দ। তো যাই হোক, তো এই ধর্মঘটটাকে বানচাল করে দেওয়া হয়। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এক সপ্তাহ পর, অর্থাৎ 13 এপ্রিল কিন্তু দেখা যাচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কিন্তু ঘটলো। ঠিক ওই রাওলাট আইনের বিরুদ্ধেই কিন্তু পাঞ্জাবে কিন্তু একটা জনতা একত্রিত হয়েছিল। তো সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলু নামক দুজন নেতা ছিলেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, পাঞ্জাবের জনপ্রিয় নেতা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল ব্রিটিশের তরফ থেকে। ব্রিটিশের তখন সেই সময়ের লেফটেন্যান্ট ছিলেন হচ্ছে মাইকেল ও ডায়ার। আচ্ছা, মাইকেল ও ডায়ার কিন্তু একজনের নাম, এখানে মাইকেল ও ডায়ার দুটো নাম মনে যেন না হয়। গেল, তো এখানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দে 13 কিন্তু এপ্রিল। এটা কিন্তু অনেক পরীক্ষাতে কিন্তু আসে, সেটা তোমরা মাথায় রাখবে। এবার চলে আসি আমরা খিলাফত দিবস। 1919 খ্রিস্টাব্দে 17 অক্টোবর খিলাফত দিবস কিন্তু পালন হচ্ছে। প্রথম কথা হচ্ছে আমরা জানি খিলাফত জিনিসটা কি, আমরা দেখব যে মুসলিম যে সমাজ বা মুসলিম যে দুনিয়া, ঠিক আছে, আরব দুনিয়া বা বলা হয় বা মুসলিম দুনিয়াও যদি আমরা বলি, সেখানে প্রধান যে ছিলেন ধর্মীয়ভাবে তাকে বলা হতো খলিফা। ঠিক আছে, তো খলিফা যা বক্তব্য দিবে
সেই অনুযায়ী কিন্তু গোটা ইসলামিক সমাজ কিন্তু চলবে। তো এরকম একটা সিস্টেম ছিল। হযরত মুহাম্মদের পরে কিন্তু আমরা এই খলিফা ব্যাপারটা কিন্তু দেখতে পাই। তো যাই হোক, তো বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ যেটা শুরু হয়েছিল 14 থেকে 18, এই প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিরোধী পক্ষে কিন্তু যোগদান করেছিল হচ্ছে আরব। তো যারই ফলশ্রুতি হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখন জার্মানি পরাজয় হচ্ছে, তো সেই সময় কিন্তু যেহেতু জার্মানির পক্ষে ছিল হচ্ছে আরব, তো সেই কারণে যুদ্ধে মানে কি বলবো ওটা, যুদ্ধে এদেরকে যুদ্ধে যেহেতু পরাজিত হয়েছে, তো শাস্তি স্বরূপ কিন্তু দেখা যাচ্ছে যে আরবের যে খলিফাতন্ত্র, সেই খলিফাতন্ত্রের উচ্ছেদ ঘোষণা করে দিয়েছিল কিন্তু ব্রিটিশ সরকার বা এই শক্তি জোট, ঠিক আছে, বিজয়ী শক্তি জোট। তো তারই ফলশ্রুতি হিসেবে কিন্তু গোটা পৃথিবীর যে মুসলিম সমাজ ছিল তারা কিন্তু খলিফাতন্ত্রকে যেন রাখা হয় তার জন্য কিন্তু খিলাফত আন্দোলন শুরু করেছিল। তো এই খিলাফত আন্দোলনেরই এই যে শুরুটা করা হচ্ছে, তো এই দিবস হিসাবে পালন করা হচ্ছে 17 অক্টোবর 1919 খ্রিস্টাব্দ। তো 17 অক্টোবর 1919 খ্রিস্টাব্দ হচ্ছে খিলাফত দিবস। আমি ঘটনাগুলোকে ছোট ছোট করে কেন বলছি, তার কারণ ঘটনা যদি না বলি তাহলে কিন্তু মনে রাখতে পারবে না, এটা একটা সমস্যার ব্যাপার। তো সেই কারণে কিন্তু এটা বলা। যাই হোক, গেল খিলাফত দিবস। তারপরে চলে আসছি আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দে। আমরা জানি আইন অমান্য আন্দোলন, তাহলে কিসের আইন, নাকি লবণ আইন ভঙ্গ করা হয়েছিল 12ই মার্চ, ঠিক আছে, সেই জন্য কিন্তু বলা হয়। তাহলে গান্ধীজি, এখানে একটা প্রশ্ন আসে যে গান্ধীজি লবণ আইন কি ভঙ্গ কেন করেছিলেন? আইন অমান্য করার জন্য অন্য বিভিন্ন আইন হতে পারতো, অনেক কিছু আছে আইন ভাঙার জন্য, তো লবণকেই কেন বেছে নেওয়া হলো, তাই না? তাহলে এই আইন অমান্যর জন্য লবণকে বেছে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে লবণ হচ্ছে এমন একটা উপাদান যে উপাদানটা সমস্ত মানুষের প্রয়োজন, একদম সর্বনিম্ন থেকে নিম্নতর মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ মানুষ, সর্ব অবস্থা সম্পন্ন মানুষ, সবার মধ্যেই কিন্তু লবণের প্রয়োজন, মানে খাদ্য তালিকাতে কিন্তু লবণের দরকার, সে যে দেশেই হোক। তাহলে এটার মাধ্যমে তিনি খুব লোকাল লেভেল বা একদম খুব তৃণমূল স্তরের যে মানুষজন, ঠিক আছে, সাধারণ মানুষজন, অতি সাধারণ মানুষ, এই সাধারণ মানুষদেরকে কিন্তু কানেক্ট করার জন্য কিন্তু তিনি কিন্তু এই আইন অমান্য আন্দোলনের কিন্তু লবণকে কেন্দ্র করে কিন্তু আন্দোলনটা শুরু করেছিলেন। তো যাই হোক, এই লবণ আইনকে কেন্দ্র করে কিন্তু তিনি সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করেছিলেন একদম কিন্তু ডান্ডিতে। তো সেই কারণে এটাকে বলা ডান্ডি মার্চ, ঠিক আছে। তো 12ই মার্চ কিন্তু আইন অমান্য আন্দোলনটা স্টার্টিংটা হচ্ছে। তো যাই হোক, পরবর্তী আছে গান্ধী আরউইন চুক্তি। গান্ধীজির সাথে লর্ড আরউইন, যে ব্রিটিশ গভর্নর, এই আরউইনের চুক্তি হয়েছিল। সেই চুক্তিটা হবে 1931 খ্রিস্টাব্দে। লর্ড আরউইন কি করেছে, যে এই যে আইন অমান্য আন্দোলন, এই আইন অমান্য আন্দোলনের যে দাবি দাওয়া টুকটাক সেটা মেনে নেওয়া হয়েছিল। মেনে নিয়ে গান্ধীজিকে কোনো ক্রমে কিন্তু ওই ইংল্যান্ডে যে গোল টেবিল বৈঠক চলছে, সেই গোল টেবিল বৈঠকে কিন্তু যোগদান করার জন্য কিন্তু কনভিন্স করেছিল। কেন? তার কারণ ভারতবর্ষের সমস্ত পার্টি সেখানে অংশগ্রহণ করলেও কংগ্রেস কিন্তু গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল না, ঠিক আছে। তো সেই গোল টেবিল বৈঠকে যারা অংশগ্রহণ করে, কেন বড় একটা পার্টি সে যদি অংশগ্রহণ না করে তাহলে সেই বৈঠকের কোনো মহত্ব থাকে না। তো সেই কারণেই কিন্তু গান্ধীজিকে কনভিন্স করেছিল হচ্ছে আরউইন, ফলে আরউইন চুক্তি করেছে। গান্ধী আরউইন চুক্তি 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ, ঠিক আছে। মনে রাখবে যে গোল টেবিল বৈঠক কিন্তু তিনটা হয়েছিল, 1930, 1931 এবং 1932, এই তিনখানা কিন্তু হয়েছিল। তো কংগ্রেস শুধুমাত্র দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগদান করেছে, অর্থাৎ 1931 সালে। 1930-এ তো আন্দোলনই করেছিল আইন অমান্য, আর 1932 সালে কিন্তু তিনি আর এই অংশগ্রহণ করেনি। নেক্সট চলে আসছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। র্যামসে ম্যাকডোনাল্ড কিন্তু এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ঘোষণাটা করেছিলেন 1932 সালের 16ই আগস্ট। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে তৃতীয় গোল টেবিল বৈঠকটা যে হচ্ছে 1932 সালে, সেই সময় কিন্তু সম্প্রদায় পিছু, মাথা পিছু বা সম্প্রদায় পিছু, ধর্মীয় পিছু, ধর্ম পিছু, বণিক শ্রেণী পিছু, এরকম বিভিন্ন টাইপের ছোট 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 ক্লাস্টার স্যাম্পলিং বানানো হয়েছে, মানে ক্লাস্টার, ছোট 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 টুকরো টুকরো করে সমাজটাকে কিন্তু ভাগ করা হয়েছিল। এর 5টা সিট, অমুকের 10টা সিট, অমুক গোষ্ঠীর 50টা সিট, অমুক গোষ্ঠীর 100টা সিট, এরকমভাবে কিন্তু ছোট ছোট ক্লজে ভাগ করা হয়েছিল, ঠিক আছে। তো সেটাই সম্প্রদায় পিছু ভোটের একটা ব্যবস্থা করা হয়েছিল, সেটাই হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বলা হচ্ছে। এটা ঘোষণা কি করেছিল? র্যামসে ম্যাকডোনাল্ড, ব্রিটিশ যে গভর্নর, 16ই আগস্ট, ঠিক আছে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি তাহলে কবে হচ্ছে? 16ই আগস্ট। এবার সম্প্রদায় পিছু বাটোয়ারা যখন হচ্ছে, সেই জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ।
পরবর্তীতে চলে আসি পুনা চুক্তি। এই যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির যে ঘোষণা হচ্ছে, বিভিন্ন সম্প্রদায়কে আলাদা আলাদা সিট ভোটে লড়াই করার জন্য সিটের ব্যবস্থা করা হবে, এরকম যে ঘোষণাটা করে দেওয়া হলো, তারই ফলশ্রুতি হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুনা যে চুক্তি, এই পুনা চুক্তিটা কিন্তু এরই একটা ফলশ্রুতি। কি? এই যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি অনুযায়ী বিভিন্ন সম্প্রদায়কে পৃথকভাবে যে ভোট দান করার যে অধিকার বা ভোটে লড়াই করার যে অধিকার দেওয়া হলো, সিট রিজার্ভেশন আর কি, তো সেক্ষেত্রে বর্ণ হিন্দু, মানে ধর্মীয়ভাবে তো অনেকগুলো ভাগ হয়েছিল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে হিন্দুর ক্ষেত্রে হিন্দুদের মধ্যেও কিন্তু যে বর্ণ হিন্দু, ঠিক আছে, উচ্চবর্ণ হিন্দু, এইরকম কিন্তু ভাগ করা কিন্তু হয়েছিল, যার ফলশ্রুতি হিসেবে কিন্তু যে দলিত সম্প্রদায় বা দলিত সমাজের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিল হচ্ছে B.R. আম্বেদকর। এই গোলটেবিল বৈঠকে 3টাতেই অংশগ্রহণ করেছিলেন তিনি। তো যাই হোক, তিনি কিন্তু এটা নিয়ে খুব খুশি। তো এবার যেহেতু ধর্মের ক্ষেত্রে কিন্তু যেহেতু গান্ধীজির কিছু করার নেই, অতএব হিন্দু ধর্মের মধ্যে যারা যেন, মানে হিন্দু ধর্মের মধ্যে যেন আবার ছোট ছোট টুকরা বা ডিভাইডেড না হয়, সেই কারণে কিন্তু হিন্দু ধর্মের, মানে হিন্দু সমাজের যত মানুষজন আছে সবাইকে একত্রিত করে রাখতে চেয়েছিলেন। তারই ফলশ্রুতি হিসেবে তিনি অনশন শুরু করেন এবং শেষ পর্যন্ত কিন্তু আম্বেদকর পুনা চুক্তি করেছিলেন গান্ধীজির সাথে 1932 খ্রিস্টাব্দে 25শে সেপ্টেম্বর। ঠিক আছে, এই চুক্তির মাধ্যমে কিন্তু গান্ধীজি কিন্তু আম্বেদকরকে যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি অনুযায়ী যে সিটের সংখ্যা ছিল তার থেকে কিন্তু ডবলেরও বেশি কিন্তু এখানে সিট কিন্তু তাকে দেওয়া হয়েছিল। তো এটাই হচ্ছে পুনা চুক্তি। তাহলে গান্ধীজির সাথে কিন্তু আম্বেদকরের কিন্তু চুক্তিটা হয়েছে। যাই হোক, চলে আসি পরে মুক্তি দিবস 1939 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর। এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, মুক্তি দিবস, মুক্তিটা কার কাছ থেকে মুক্তি? মুক্তিটা হচ্ছে কংগ্রেসের ক্যাবিনেট থেকে মুক্তি, এটা মাথায় রাখবে সবসময়। মুক্তিটা কার কাছ থেকে? নাকি কংগ্রেসের থেকে। দেখো টাইমিংটা 1939 খ্রিস্টাব্দ। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পোল্যান্ড আক্রমণ করেছিল, কি বলছে, হিটলার হচ্ছে পোল্যান্ড আক্রমণ করেছিল, এর মাধ্যমে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্টার্টিংটা হয় 1939 খ্রিস্টাব্দে। তো এবার ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এর সাথে মুক্তি দিবসের সম্পর্কটা কি? এর সাথে মুক্তি দিবসের অবশ্যই সম্পর্ক আছে, আমি বলে দিচ্ছি এখনই। কি তাহলে মুক্তি দিবসের? যে 1939 খ্রিস্টাব্দে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে ব্রিটিশ সরকার ভারতবর্ষকে কিন্তু যুদ্ধরত দেশ হিসেবে কিন্তু ঘোষণা করে দিয়েছিল যে ভারতবর্ষ যেহেতু ব্রিটিশের অধীনে আছে, অতএব ভারতবর্ষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, এরকম ঘোষণা করেছিল। কিন্তু সেই ঘোষণা করার আগে কিন্তু কংগ্রেসের যে মন্ত্রিসভা, সেই কংগ্রেসের মন্ত্রিসভার সাথে কিন্তু কোনো রকমের সলা পরামর্শ করেনি। এবার প্রশ্ন হচ্ছে কংগ্রেসের মন্ত্রিসভা আবার করতে দাঁড়ালো, এটা একটা ব্যাপার। দেখো তোমরা দেখবে যে 1935 সাল, 1935 সালে একটা ভারত শাসন আইন হয়েছিল। ঠিক আছে, এই যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটি যে হলো, কিসের জন্য? আইন, মানে ভোটে লড়াই করা হবে, সেই জন্যই তো। তো এখানে 1932-33 ঘটনা যেগুলো গেল, তার মাধ্যমে 1935 খ্রিস্টাব্দে আইন রচনা করা হয়েছিল, যেটাকে বলা হচ্ছে ভারত শাসন আইন। তো এই যে 1935-এর যে ভারত শাসন আইনটা রচনা করা হয়েছিল, এই আইন অনুযায়ী দেখা যাচ্ছে 1937 খ্রিস্টাব্দ, 35-এর আইন অনুযায়ী 37 খ্রিস্টাব্দে কিন্তু একটা নির্বাচন হয়েছিল, এবং সেই নির্বাচনে কিন্তু কংগ্রেস অনেকগুলো, মানে দুটো বাদে টোটাল 9টার মধ্যে 7টা সিটে, কিন্তু টোটাল ছিল 9টা সিট, টোটাল তার মধ্যে 7টা সিটে কিন্তু ভারতবর্ষে জয়লাভ করেছিল। 7টা প্রদেশে হচ্ছে কংগ্রেস গেল। তাহলে এই যে কংগ্রেস যে জয়লাভটা করেছে 7টা প্রদেশে, আর পাঞ্জাবের ক্ষেত্রে কে ছিল? পাঞ্জাবের ক্ষেত্রে ছিল হচ্ছে ইউনিয়নিস্ট পার্টি, সেকেন্দার হায়াত খানের নেতৃত্বে। আর বাংলাতে হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা কেউ পায়নি, বাংলাতে কিন্তু ত্রিশঙ্কু অবস্থায় ছিল। ঠিক আছে, বাংলাতে সে মানে সরকার তৈরি করেছিল কৃষক প্রজা পার্টি, সেটা হচ্ছে ফজলুল হকের নেতৃত্বে। তাহলে বাংলাতে ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি, আর পাঞ্জাবে সেকেন্দার হায়াত খানের নেতৃত্বে ইউনিয়নিস্ট পার্টি। বাকি থাকলো যে 7টা, সেই 7টাতে কিন্তু কংগ্রেস তার মন্ত্রিসভা তৈরি করেছিল। বাংলাতে করেছিল না কেন? কারণ কংগ্রেস আগেই ঘোষণা করেছিল যে আমি বা কংগ্রেস দল যে প্রদেশগুলোতে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, শুধু সেখানেই তারা ক্ষমতায় আসবে বা সরকার গঠন করবে। তো যেহেতু বাংলাতে সেটা মানে সর্বসম্মতিক্রমে বা সংখ্যাগরিষ্ঠতার
পায়নি, সেই কারণে কিন্তু বাংলায় তারা কিন্তু সরকার গঠন করেনি। অগত্যা কৃষক প্রজাপার্টিকে কিন্তু এক প্রকারের মানে না চাওয়া সত্ত্বেও কিন্তু উপায় না পেয়ে কিন্তু এখানে তৈরি করতে হচ্ছিল বা হয়েছিল। কার সাহায্য নিতে হয়েছিল? মুসলিম লীগের সাহায্য, অর্থাৎ বাংলাতে মুসলিম লীগের সাহায্যে কিন্তু কৃষক প্রজাপার্টি সরকার গঠন করেছিল। এটা হচ্ছে ঘটনা। এবার যেটা দাঁড়াচ্ছে যে এই যে ঘটনাটা যে ঘটেই গেল, তাহলে কি দাঁড়াচ্ছে যে কংগ্রেস 1937 খ্রিস্টাব্দে তাহলে সরকার গঠন করলো। 1937 খ্রিস্টাব্দে সরকার গঠন করলো। ইতিমধ্যে 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্টার্ট হলো। এবার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন স্টার্ট হচ্ছে, কংগ্রেসের মন্ত্রিসভা তো চলছে ভারতবর্ষে সে সময় অন্ততপক্ষে 7টা প্রদেশে। কিন্তু ব্রিটিশ সরকার কি করেছে যে কংগ্রেসের মন্ত্রিসভার কাছ থেকে কোনো রকমের আলোচনা না করেই বা তাদের পরামর্শ না নিয়েই বা তাদের পারমিশন না নিয়েই, পরামর্শ হতে পারে পারমিশনও হতে পারে, দু রকমই ব্যবস্থা হতে পারে, যাই হোক এক কথায় মোদ্দা কথা যে যেহেতু কংগ্রেসের মন্ত্রিসভা চলছে, বা কংগ্রেস বাদই দিলাম, ভারতীয়দের মন্ত্রিসভা চলছে 9টাতেই, তো তাদের তো পারমিশন নিতে হবে। তাদের পারমিশন না নিয়েই কিন্তু কি করেছে ব্রিটিশ সরকার, যে নিজেরাই ভারতবর্ষ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী একটা দেশ এরকম একটা ঘোষণা কিন্তু করে দিয়েছে। তো যার ফলে কিন্তু জাতীয় কংগ্রেস এর বিরোধিতা করেছে যে না, আমরা যেহেতু জনগণের দ্বারা স্বীকৃত বা জনগণের সমর্থনে আমরা সরকার গঠন করেছি, অতএব আমরা কেন ব্রিটিশ সরকার কেন আমাদের পরামর্শ না নিয়েই যুদ্ধরত দেশ হিসেবে ঘোষণা করলো ব্যাপারটা। তো সেই কারণে তারা কি করলো, কংগ্রেস মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলো গেল। তো এই পদত্যাগ যখনই করছে, তার মানে কার মন্ত্রিসভা চলে গেল? নাকি কংগ্রেসের মন্ত্রিসভা চলে গেল। কংগ্রেস মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলো, মানে মন্ত্রিসভাটা ভেঙে গেল। এবার মন্ত্রিসভা যদি না থাকে, ভাঙা থাকে বা না থাকে, তাহলে কি ক্ষমতার কার আন্ডারটেকিংয়ে চলে গেল? আবার ব্রিটিশ সরকারের আন্ডারটেকিংয়ে চলে গেল। তো এই যে এর দ্বারা উচ্ছ্বসিত হচ্ছে, মানে আনন্দ পেয়েছে, ঠিক আছে। তো এর দ্বারা উচ্ছ্বসিত হয়ে মুসলিম লীগ কি করেছে? মুক্তি দিবস পালন করেছে। কেন? তার কারণ মুসলিম লীগ কি বলেছিল যে আমরা হচ্ছে ভারতবর্ষের মুসলিমদের প্রতিনিধি হচ্ছে মুসলিম লীগ, কিন্তু ভোট হওয়ার পরে দেখা গেছিল একটা প্রদেশেও তারা মুসলিম লীগ কিন্তু জিততে পারেনি, আর শুধু সরকার গঠন করতে পারেনি, আর শুধুমাত্র বাংলাতে করেছিল, তাও ফজলুল হকের নেতৃত্বে, কৃষক প্রজাপার্টির নেতৃত্বে, ঠিক আছে, কোয়ালিয়েশন সরকার। তাও যদি কংগ্রেস যদি চাইতো তাহলে কিন্তু এটাও হতো না। কিন্তু ফলে দাঁড়াচ্ছে কি, তাদের তো ক্ষমতা নাই। কিন্তু দেখাচ্ছে যে ব্রিটিশ সরকার এই ঘোষণাটা করার ফলে কংগ্রেস যেহেতু নিজে থেকেই রিজাইন করে দিল, ফলে কি আবার একটা নতুন করে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা দাঁড়ালো, আবার ভরকাও ভাষণ দেওয়া শুরু করবে মুসলিম লীগ। তো সেই কারণেই মুসলিম লীগ কিন্তু মুক্তি দিবস হিসাবে কিন্তু দিনটাকে ধরলো 22শে ডিসেম্বর 1939 খ্রিস্টাব্দ। বোঝা গেল? এরপর আমরা যদি দেখতে পাচ্ছি যে আগস্ট অফার, এখানে 1940 খ্রিস্টাব্দে 8ই আগস্ট অফারটা দেওয়া হচ্ছে, যে ভারতবর্ষে সেই সময় চলছে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের মোটামুটি প্রস্তুতি পর্ব, ঠিক আছে, এক প্রকার শুরুই হওয়া বলা চলে। তো সেই সময় ব্রিটিশ সরকার নিজের দলে টানার জন্য, যুদ্ধ তো চলছে সে সময়, তো নিজের দলে কংগ্রেস, মুসলিম লীগ, ভারতীয় বিভিন্ন পার্টি, এদেরকে টানার জন্য কিন্তু এই প্রস্তাবটা দিয়েছিল, যেটা আগস্ট প্রস্তাব কিন্তু বলা হচ্ছে, যে নিজেরাই মীমাংসা বিবাদ মিটিয়ে ভারতবর্ষ যেন ব্রিটিশদের কিন্তু যুদ্ধে ভারতীয়রা সাহায্য যেন করে, সেই জন্যই যে একটা অফার দেওয়া হয়েছিল। যে এখানে বলা হয়েছিল কিন্তু যে ওই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ভারতবর্ষে হচ্ছে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শেষ হয়ে যাওয়ার পর ভারতবর্ষে ভারতীয়দের, অর্থাৎ জাতীয় কংগ্রেস বা বিভিন্ন যে দল আছে, এদের ক্ষেত্রে বলা হয়েছিল যে স্বায়ত্ত শাসনের একটা ব্যবস্থা করবে। তো স্বায়ত্ত শাসন তো আর চায় না, স্বায়ত্ত শাসন চেয়েছে সে 1919 সালে, আর কি দরকার, এখন তো ওরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চায়, ঠিক আছে, সেই কারণে কিন্তু আর কোনো সম্ভব হয়নি। তো এর পরবর্তীতে আবার আমরা দেখতে পাচ্ছি ক্রিপস মিশন। এই ক্রিপস মিশনের ক্ষেত্রেও যে বিষয়টা আছে, যে 1942 সাল 23শে মার্চ, ঠিক আছে, স্ট্র্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, পেথিক লরেন্স, এরা কিন্তু আসছে ভারতবর্ষে। ক্রিপস মিশন তার নাম।
এখানেও কিন্তু ভারতবর্ষকে বিভক্ত না করে কিভাবে শর্ট আউট করা যায়, সমস্যার সমাধান করা যায়, আর যুদ্ধ শেষ হওয়ার পর ভারতবর্ষকে কি কি প্যাকেজ দেওয়া যায়, ঠিক আছে, এই নিয়েই কিন্তু ওই ক্রিপস মিশনটা হচ্ছে। এবার ক্রিপস মিশনেও কিন্তু স্বায়ত্তশাসনের কথা আবার বলা হয়েছে যে ভারত যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর ভারতবর্ষকে কিন্তু একজন গভর্নর থাকবে আর তার আন্ডারে কিন্তু ভারতীয়রাই থাকবে, আর সেখানে তারা স্বায়ত্তশাসন ভোগ করবে। তো এটাকে কিন্তু গান্ধীজি ওই ফেল পড়া ব্যাংকের চেক বলে কিন্তু অভিহিত করেছে, যে আমাদের এখন তো প্রয়োজন নেই, আমরা চেয়েছিলাম 1919 সালে স্বায়ত্তশাসন, তোমরা এখন সেটা দিয়ে লাভ কি, আমরা এখন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই, ঠিক আছে। সেই কারণে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন তারা শুরু করেছে 1942 সালের 9 আগস্ট, ঠিক আছে। তো এরকমভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এটা কেন ভারতবর্ষের শেষ আন্দোলন, মানে স্বাধীন ভারতবর্ষের কিন্তু এই গণ আন্দোলনটা শেষ গণ আন্দোলন। এরপরে হয়েছিল নৌ বিদ্রোহ হয়েছিল, তবে সেটা কিন্তু গণ আন্দোলন ছিল না। তো এটা হচ্ছে গণ আন্দোলন সর্বভারতীয় আকারের শেষ। তো সেই কারণে ভারত ছাড়ো আন্দোলনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 1942 সাল 9 আগস্ট, সেই জন্য কিন্তু আগস্ট আন্দোলনও কিন্তু বলা হয়, ঠিক আছে। তো এই কয়েকটা ছিল হচ্ছে উল্লেখযোগ্য খুবই ডেট। এছাড়াও আরও অন্যান্য ডেট আছে, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি পরীক্ষায় আসা যে ডেট সেইগুলা নিয়ে কিন্তু আমরা এটা খুব ছোট করেই তৈরি করলাম। শুধুমাত্র ডেট আর ঘটনাটা যদি বলে দিতাম তাহলে কিন্তু ওই 5 মিনিটে শেষ হয়ে যেত, কিন্তু এই শুধুমাত্র ডেট বললে তোমাদের মনে থাকবে না, ওই জন্য এর ডেটের পেছনের যে ঘটনাটা সেই ঘটনাটা অল্প অল্প করে কিন্তু আলোচনা করে দিলাম। এবার যদি আরও ডিটেলে বলতাম তাহলে এক একটা ডেট ধরে নেওয়া যে এই পুনা চুক্তি, এইটার নিয়ে একটা 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস কিন্তু তৈরি করা যায়। কিন্তু এটা আমরা যেহেতু আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে অল্প টাইমের মধ্যে বেশি বেশি জিনিস মনে রাখতে হবে, তারপরেও কিন্তু অনেকটাই বড় হয়ে গেল। যাই হোক, তো একটু ঘটনা বলা অবশ্যই দরকার, কারণ ইতিহাসটা মনে না রাখতে পারলে কিন্তু শুধুমাত্র অঙ্কের মতো ওই 1932 1931 এরকম কিন্তু মনে রাখতে পারবে না। তো সেই কারণেই আমি কিন্তু এই ছোট ছোট কিন্তু ডেটগুলোকে ঘটনার আকারে কিন্তু বললাম, আর প্রত্যেকটা কিন্তু দেখো ক্রোনোলজি ওয়াইজ কিন্তু এটা সাজিয়েছিলাম, যেন যদি পরীক্ষায় ভুলেও যাও ম্যাচিং দিলেও যেন পড়তে হবে না আইন অমান্য আগে হয়েছে আন্দোলন তারপরে মুক্তি দিবস হয়েছে, এটা কেন যেন ওই ম্যাচিংয়ের ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়, যে এরকমভাবে ম্যাচিং দেওয়া থাকে যে এ স্তম্ভ বি স্তম্ভ। তো সেই কারণে কিন্তু মোটামুটি যতটা সম্ভব কিন্তু সোজা করার একটা চেষ্টা করলাম। বা তোমাদের যদি এইরকম ধরনের অন্য ধরনের কোনো নিয়ম জানা থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো, তাহলে সেই রকমভাবেও সেটা ভেবে চিন্তে দেখা যাবে, সেরকমভাবে ক্লাস শুরু বা ক্লাস তৈরি করে দেওয়া যেতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এরকম ছোট ছোট ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। আর যদি তোমাদের এই জাতীয় কোনো রকমের কোনো ইনফরমেশন বা কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের যে এই ভিডিওর যে নিচে কমেন্ট সেকশন সেখানে কিন্তু অবশ্যই জানাবে। এছাড়াও আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা বা বিভিন্ন স্কুল লেভেলের পরীক্ষার কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে কিন্তু ক্লাস আস্তে 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 আমরা দিতে আছি, এখন আস্তে আস্তে এটা আরও উন্নত হবে। যাই হোক, তোমরা যদি পাশে থাকো তো অবশ্যই সেটা এগিয়ে যাবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালোই লেগেছে। থ্যাংক ইউ।